গল্পকুঠুরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা শুনব আশাপূর্ণা দেবী রচিত একটি গল্প। গল্পের নাম হৈমন্তী। শুনতে থাকুন আমাদের আজকের গল্পটি। প্রায় আধখানা গ্রাম জুড়িয়া দে ধ্বংসপ্রায় প্রাসাদ বিগত গৌরবে নিদর্শন বহিয়া ইতিহাসে ছেঁড়া পাতার মতন ইতস্তত ছড়াইয়া আছে। আজও তাহারা দর্শকের মনে একটা সকরুণ শ্রদ্ধা জাগাইয়া তোলে। মজুমদার বংশের অতীত মহিমার মুখ সাক্ষী। একদিন নাকি ইহাদের রাজা বলিয়া খ্যাতি ছিল। বারমহল, অন্তর্মহল, কাছারি ঘর, নাট মন্দির, দুর্গা দালান, ভোগমণ্ডপ, রান্নাবাড়ি ইত্যাদি নামের আড়ালে ভাঙা ইটের স্তূপের ভেতর যে অস্পষ্ট ছবি ভাসিয়া ওঠে, তার সামনে মাথাটা আপনিই কেমন নত হইয়া আসে। আর আসে একটা হায় হায় ভাব। কেমন ছিল সেই বিচিত্র মহাসমারোহের কোলাহলময় দিনগুলি? কেমনই বা ছিল ইহাদের অধিবাসীরা, যাহারা এখানে একদিন জন্ম, মৃত্যু, হাসি, কান্না, সুখ দুঃখের অংশ অভিনয় করিয়া গিয়েছে। ভাঙা দেয়ালের ফাটলে ফাটলে এখনো কি তাহাদের অতৃপ্ত নিঃশ্বাস জড়াইয়া আছে? ভোগের এই অজস্র উপকরণ ফেলিয়া যাবার অতৃপ্তি। চৈত্র বৈশাখের এলোমেলো সন্ধ্যার কপট খসা জানালার ফোকরে ফোকরে যে আর্তস্বরে হাহাকার করিয়া ফিরে, সে কি তাহাদেরই সঞ্চিত দীর্ঘশ্বাস? চামচিকে ও গোলা পায়রা ঝাঁক ছাড়া এখানে বরং অন্য কোনো জীবিত প্রাণীর অস্তিত্ব বাহির হইতে বিশ্বাস করাটা শক্ত। বরং বেশি সহজ ভূতের অস্তিত্ব কল্পনা। তবু হয়তো ভূত আছে, হয়তো বা নেহাত নিরুপায় বলিয়াই আছে। অন্দরমহলের মধ্যে যে ঘরগুলো এখনো কোনো প্রকারে টিকিয়া আছে, তাহারই একখানিতে থাকে নতুন গিন্নি, নবদ্বীপ মজুমদারের তৃতীয় পক্ষের স্ত্রী। 70-এর কাছাকাছি তার বয়স, মাজা ভাঙা খুনখুনে বুড়ি, চোখের চাহনি নিষ্প্রভ, শুধু গলার জোর আছে সমান। দিনের মধ্যে 50 বার হোঁচট খাইতে খাইতে কোনো গতিকে বুড়ি নিজের পেটের ব্যবস্থাটুকু করিয়া লয়, আর ঊর্ধ্বতন 14 পুরুষ হইতে শুরু করিয়া পশু, পক্ষী, কীট, পতঙ্গ, দেব, বানর সকলের ওপর অভিসম্পদ বর্ষণ করিয়া থাকে। বিশ্ব সংসারের সকলের ওপর ওর অদ্ভুত এক বিজাতীয় ক্রোধ। পৃথিবীটাকেই দাঁতে পিষিয়া ফেলিতে পারলে যেন ওর শান্তি হয়। গ্রীষ্মকালে রৌদ্রের তাপ অসহ্য হইলে ভাঙা কোমরটাকে সোজা করিবার ব্যর্থ চেষ্টায় কোমরে হাত দিয়ে দাঁড়াইয়া চোখের ওপর হাত আড়াল করিয়া আকাশমুখী হইয়া তীব্র স্বরে বলে, মারছ আগুন জেলে, পুড়িয়ে মারছ পৃথিবীকে, তোমার মরণ হয় না অনামুখ? ভর দুপুরে সাপ দিই তোমায়, জ্বলে পুড়ে মরো, জ্বলে পুড়ে মরো। অবশ্য সূর্যদেবের গায়ে ব্রাহ্মণ কন্যার অভিসম্পাতের আগুন স্পর্শ করে কিনা তাহার প্রমাণ পাওয়া যায় না, কিন্তু বুড়ির এই অযথা শক্তিক্ষয় আলস্য নেই। আবার বর্ষার দিনে একঘেয়ে বৃষ্টির শব্দ ছাপাইয়া অসন্তোষ মুখর হইয়া ওঠে। ঝাঁটা খেকো দেবতা কেঁদে মরছেন, কোন জমে ধরেছে তোমায়? কাক, চিল, ইঁদুর, আরশোলা সকলের সঙ্গে প্রতিপক্ষের ভঙ্গিতে বাক্যবাণ বর্ষিত হয়। উঠোনের ওপারে শ্যামাকে দেখা গেল, 2 হাতে এক গোছা সজনে ডাঁটা ও একটি পাকা বেল, কোচরে কয়েকটা পাতিলেবু। নতুন গিন্নিকে দেখিয়া অপ্রতিভার ফিকা হাসি আসে। সাধ্যপক্ষে ইহার সামনে পড়িতে সে চায় না। শ্যামাকে দেখিয়াই তেলে বেগুনে জ্বলে ওঠে বুড়ি। নতুন গিন্নি শ্যামাকে বলে, এই যে পাড়া বেড়ানি খুদ মাঙ্গুনি এলেন, সকালবেলায় লোকের দৌড়ে গিয়ে হাত পাততে লজ্জা করে না শ্যামা? অমন পেটে আগুন ধরিয়ে দে, আগুন ধরিয়ে দে। সংসার তো নয় একটা পোড়া পেট, তার জন্য এত কিছু। ছি ছি, আমি হলো তো গলায় দড়ি দিতুম। শ্যামার যে এ বাড়িতে সত্যিকার একটা দাবি আছে, সেটা খুঁজিয়া পাওয়া শক্ত। হয়তো অতি সূক্ষ্ম একটা সম্বন্ধের রেশ থাকলেও থাকিতে পারে, হয়তো কেবলমাত্র আশ্রয়হীনতার দাবিতেই সে আছে। অথচ
এত বড় ভাঙা বাড়িতে তাহারও মন টেকে না। তাই সারাদিন পাড়ায় পাড়ায় ঘুরিয়ায় সে বেড়ায়। সময় অসময়ে লোকের উপকার করিতেও সে ছাড়ে না, এবং ভদ্রতার আবরণে ভিক্ষাবৃত্তি করিয়াই তাহার দিন চলে। আরও একজন বাসিন্দা আছে, তিনি হলেন হৈমন্তী। প্রেতপুরীর অন্ধকার গহ্বরেও কি সোনার প্রদীপ জ্বলে? জ্বলিলে হয়তো হৈমন্তীর সঙ্গে তুলনা করিবার মতন একটা বস্তু মিলিত। এবারই শেষ বংশধর সমুদ্র নারায়ণের স্ত্রী হলেন হৈমন্তী। সৌন্দর্য আর সুলক্ষণের কোষ্ঠীপাথরে যাচাই করিয়া আনা মেয়ে, কিন্তু কোষ্ঠীকারকদের শাস্ত্র ব্যর্থ করিয়া হৈমন্তীর জীবন ইতিহাস গড়িয়া উঠিয়েছে অদ্ভুত অলক্ষণের মধ্যে দিয়ে। নিতান্ত দরিদ্র ঘরের মেয়েই ছিলেন হৈমন্তী। যখন তিনি এ বাড়িতে বধূ বেশে আসিয়া দাঁড়াইলেন, তখনও বাজনার শেষে সুরের রেশের মতো এদের পূর্বগৌরবের কিছু জের আছে। জীর্ণ জামিয়ারের আংরাখা গায়ে দিয়ে আর চওড়া কলকাপার শান্তিপুরী ধুতি পরিয়া দাদা শ্বশুর বিশ্বনারায়ণ একটা রূপোর থালায় 5খানি আকবরী মোহর দিয়ে কন্যা আশীর্বাদ করিয়া আসিয়াছিলেন। হৈমন্তী পশ্চিমের মেয়ে। দরিদ্র পিতার ঘর হইতে সে প্রচুর ঐশ্বর্য বহিয়া আনিতে পারে নাই, তা সত্য, কিন্তু আনিয়াছিল অনবদ্য রূপ আর অপূর্ব সঙ্গীতানুরাগ। ইহাদের বনেদি জমিদারের ঘরে মলপড়া, নোলকপড়া, অষ্টাঙ্গ গহনায় মোড়া মেয়ে বউদের মাঝখানে হৈমন্তী যেন ছিল একটা আবির্ভাব। তা হৈমন্তীর স্বামী সমুদ্র তাহার মান রাখিয়াছিল। সনাতন নিয়মের গণ্ডি কাটিয়ে তাহার জন্য রাখিয়াছিল অনেকখানি আকাশ আর অনেকটা আলো, কিন্তু সেই বা কয়দিনের। উৎসব বাড়ির হাজার বাতি ঝড়ের মতন নিমিষে মিলাইয়া গেল সেই সমারোহের দিনগুলি। হৈমন্তীর জীবনে সেই একটা দিনই তার জীবনকে পুরোপুরি বদলে দিয়েছিল। সেদিন আকাশে চাঁদ উঠিয়াছিল। সদ্য ফোটা চাপা ফুলের মধুর গন্ধে বাতাস ছিল উন্মাদ। দিঘির ঘাটে বাঁধানো চাতালে হৈমন্তী বসিয়া আছে সেতারটা হাতে। জ্যোৎস্নায় মাজা দেহ, পরনে তার নীলাম্বরী। পায়ের কাছে বসেছিলেন সমুদ্র নারায়ণ। হৈমন্তী বলিয়াছিল, আজ আর বাজাতে ভালো লাগছে না, কি জানি কেমন একটা ভয় ভয় করছে, মনে হচ্ছে। সমুদ্র নারায়ণ জিজ্ঞাসা করেছিল, কি মনে হচ্ছে বলো তো? হৈমন্তী বলেছিল, মনে হচ্ছে এত সুখ বুঝি আর সইবে না, বুকের ভেতরটা কেমন যেন করছে, মনে হচ্ছে এই বুঝি সব শেষ। নিবিড় আলিঙ্গনের মধ্যে কথার শেষ হারাইয়ে গিয়েছিল। সমুদ্র হাসিয়া বলিয়াছিল, বুকের এত কাছে থেকেও ভয় কেন হৈম? কিসের ভয় তোমার? ওটা দক্ষিণের হাওয়ার কোণ, কবিরা তাই বলেন, মাতাল বাতাস। তোমার সেই সুরটা বাজাও না, সেদিন ছাদে বসে যেটা বাজালে। হৈমন্তী ধীরে ধীরে বাজনাটা তুলে নিয়েছিল, কিন্তু হাত আজ আর খুলল না। সুর কেটে গেল বারবার। কাতরভাবে সে শুধু বলেছিল, আজ থাক, শুধু তুমি আমার আরো কাছে এসো, খুব কাছে। সমুদ্র হেসে ফেলে বলেছিল, আরো কাছে। কিন্তু হাসির সুর মিলিয়ে যাবার আগেই বাড়ির ভেতর থেকে ঊর্ধ্বশ্বাসে ছুটে আসলো ক্ষীরতাঝি। সে চিৎকার করে বলল, দাদাবাবু, সর্বনাশ হয়েছে। সমুদ্র জিজ্ঞাসা করল, কি রে ক্ষীরতা, ব্যাপার কি? ক্ষীরতা শুধু বলেছিল, ইন্দ্র দাদাবাবু নাকি বাগদিপাড়ায় গিয়ে কি একটা কেলেঙ্কারি করেছে, তারা পাড়া ঝেঁটিয়ে লাঠি নিয়ে তেড়ে এসেছে। মুহূর্তের মাথার মধ্যে আগুন জ্বলে উঠেছিল সমুদ্রর। আবার সেই এক কাণ্ড! এই সেদিন ইন্দ্রর জন্য কত হাঙ্গামা, কত অপমান সইতে হলো। পুলিশকে আক্কেল সেলামি দিতে গিয়ে সমুদ্রের উঁচু মাথাটা হেঁট হয়ে গিয়েছিল। পিসির ছেলেকে নিয়ে নিত্য এই ঝঞ্ঝাট পোহানোর দায় কিসের তার? বাড়ির মধ্যে ঢুকতেই
ভীত ইন্দ্রনাথ ছুটে এসে কাতরভাবে বলল, ছোড়দা, তোমার পায়ে পড়ি, বাঁচাও, ওরা আজ আমাকে খুন করেই ফেলবে। সমুদ্র রেগে গিয়ে বলেছিল, ওদের হাতে পড়বার আগে আমি তোমায় খুন করব, রাস্কেল একটা। সমুদ্রের হাতের আচমকা একটা ধাক্কা খেয়ে ইন্দ্র ওই উঁচু রকের ওপর হতে ছিটকে পড়ল শান বাঁধানো উঠোনে। আশ্চর্য ব্যাপার, সেই যে পড়ল, ইন্দ্রনাথ আর উঠল না। সমুদ্রকে জব্দ করবার জন্যই সত্যিই খুন হয়ে গেল ইন্দ্রনাথ। জোয়ান একটা ছেলে, স্বাস্থ্য সবল দেহ, এতটুকু উঁচু হতে পড়ে মরে যায়? হয়তো আশঙ্কায় আর উত্তেজনায় স্নায়ু শিরা টান হয়ে গিয়েছিল, এইটুকু আঘাতেই ছিঁড়ে খান খান হয়ে গেল। এখনো যেন সেই দৃশ্যটা চোখের উপর ভেসে ওঠে হৈমন্তীর। উঠোনের মাঝখানে ইন্দ্রর মৃত শরীরটা ঘিরে বাগদি প্রজাদের নীরব জনতা। একজনের হাতে একটা মশালের আলো দপদপ করছে। দুরন্ত বাতাসে তাহার সঞ্চরণশীল আলো ছায়ায় সমুদ্র নারায়ণ যেন মুহূর্তের মধ্যে হারিয়ে গিয়েছিল। চাঁদ বোধ করি তখন অস্ত গিয়েছে। কেমন করে যেন সেই বাগদিদের সাহায্যে ইন্দ্রর লাশটাকে সরানো হয়েছিল। কেমন করে যেন তাদের নির্বন্ধে সেই রাত্রেই সমুদ্র গ্রাম ছেড়ে ফেরার হলো। সেসব কথা এখন আর হৈমন্তীর বোধ করি ভালো করে মনে পড়ে না। শুধু সমুদ্রের শেষ কথাটা মনে পড়ে। সমুদ্র তাকে বলেছিল, পুলিশের হাতে ধরা দেবার সাহস খুঁজে পাচ্ছি না আমি হৈম। তোমাকে বিধবা করতেও পারবো না তোমায় ফেলে মরতেও। তাই তো দীর্ঘ এক যুগ বৈধব্য আর সধবার অদ্ভুত ত্রিশঙ্কুলোকে কেটে আসছে হৈমর। আর মাত্র 2 মাস গেলেই সিঁদুর মুছে ধান পড়তে হবে তাকে। এক যুগ কেটে গেলে নাকি নির্দিষ্ট ব্যক্তিকে মৃত বলিয়া গণ্য করতে হয়। 18 বছর হইতে 30 বছরের দরজায় আসতে যে দীর্ঘ পথ অতিক্রম করতে হয়েছে হৈমন্তীকে, সে কি এতই ক্লান্তিহীন? একটা খুনি স্ত্রী সে, ফেরারি আসামির স্ত্রী সে। এই ঘৃণ্য পরিচয় নিয়ে এতদিন বেঁচে আছে হৈমন্তী কি হিসেবে? হয়তো মরিবার সাহস সেও খুঁজে পায়নি। সমুদ্র যদি কোনো দিন ফিরে আসে, যদি ডাক দেয়, হৈমন্তী কি সাড়া দেবে? শবরের প্রতীক্ষার মতনই বুঝি ধৈর্যহীন তার প্রতীক্ষা। তবু এ বাড়িতে টিকে থাকার আশ্চর্য বই কি! কেবলমাত্র শ্যামা আর নতুন গিন্নির মতো লোকের আবহাওয়ায় হৈমন্তীর মতো মেয়ে এতদিন কিভাবে কাটালো, কেমন করে সহ্য করল, যেখানে রুচি প্রবৃত্তি শিক্ষা পদে পদে ব্যাহত হতে হয়। দারিদ্র্য সহ্য করা সহজ, কিন্তু নির্লজ্জ নগ্নতা সহ্য করা কঠিন নয় কি? সমুদ্রের ফটোয় টাটকা মালাগাছাটুকু পরিয়ে বাসি মালাটি খুলে জলে ভাসিয়ে দেওয়া হৈমন্তীর নিত্য কাজ। নতুন গিন্নি সে যে জানা কথা নয় এমন নয়, তবু খিড়কির দরজায় হৈমন্তীর শাড়ির পায়ের শেষ অংশটুকু মিলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই নতুন গিন্নি অধিককার দালান থেকে চিৎকার করে শ্যামাকে প্রশ্ন করেন, হ্যাঁ রে শ্যামা, মেম সাহেবটি কোথায় হাওয়া খেতে বেরোলেন রে? শ্যামাও উত্তর দেয়, কি জানি, দিঘিতে বুঝি। নতুন গিন্নি বলে, কি জানি, জানিস না নাকি তুই? ন্যাকা, বলে চোরের সাক্ষী গাঁট কাটা আর সুরির সাক্ষী মাতাল। কিন্তু এও বলি মা, ঘরের বউ ফুরুত ফুরুত করে বাড়ির বার হওয়ার জন্য। মালা গাঁথছেন, ফুল বাসাচ্ছেন, কতই রঙ্গ জানেন। এই তো আমার 16 বছর বয়সে স্বামী গিয়েছিল। বলুক দিকিন কেউ, কোনোদিন কোনো আদিক্ষেতা করতে দেখেছে কেউ? নতুন গিন্নিকে 16 বছর বয়সে দেখবার সৌভাগ্য যাদের হয়েছিল, তারা অবশ্য কেউ আর উপস্থিত নেই। তবু শ্যামা তোষামোদের ভঙ্গিতে সায় দেয়। সে বলে, তোমাদের সঙ্গে কারো কি তুলনা হয় দিদিমা? নতুন গিন্নি বিরক্তি কুঞ্চিত মুখে বলে ওঠেন, খোশামত করিস নে শ্যামা, খোশামত শুনলে আমার গা জ্বলে যায়। নিঃশঙ্ক প্রতীককে এইরূপ আকস্মিক আক্রমণ করে বসা তাহার স্বধর্ম।
শ্যামা অপ্রতিভ মুখে বসে থাকে, চট করে উঠতে পারে না এবং আলোচনাটুকু ভিন্ন খাতে বহাতে বোধ করে একটা নতুন সংবাদের অবতারণা করে। শ্যামা নতুন গিন্নিকে বলে, জানো দিদিমা, সকালবেলা আমাদের দিঘির ঘাটের ওদিকে একটা লোককে দেখলাম। লোকটা ওদিক থেকেই আসছে। কোট প্যান্টুল পরা লম্বা জোয়ান একটা লোক। গোড়াই হবে নাকি কে জানে। বকুল গাছের ওদিকটায় ঘুরঘুর করছিল। দেখে যেন কেমন ভয় ভয় করলো। দৌড়ে পালিয়ে আসার পথ পাই না। মনে হলো নতুন এসেছে আমাদের এই গায়ে। নতুন গিন্নি দাঁত খিচিয়ে বললেন, তা মনে হবে বই কি, তোমার তো আর গা শুদ্ধ চিনতে কাউকে বাকি নেই। বলি পালিয়ে এলি, তাকে বললি না কিছু? শ্যামা বলল, আমি কি বলবো বাবা, কোট প্যান্টুল দেখলেই আমার কেমন ভয় ভয় করে। নতুন গিন্নি বললেন, কচি খুঁকি, মেয়েঘাটে পুরুষ আসে কোথা থেকে তার তো হিসেব নেই। আজ এসেছে কি রোজ আসে কে জানে বাবা। ওইসব মালা ভাসানো লীলা খেলা কিনা তাই বা কে জানে। কালামুখী তলে তলে যে কি কীর্তি করছে তা ভগবানই বলতে পারেন। স্বামী যার 12 বছর দেশত্যাগী, তার পরিবারের বউ এখনো সেমিজ কামিজ পরে পটের ছবি হয়ে বেড়াতে লজ্জা করে না। ধন্যী বাবা, এরা ধন্যী। নতুন গিন্নির মর্যাদা রাখতে হৈমন্তী সম্বন্ধে এত বড় কথাটা স্পষ্ট অভিমত দিতে মুখে বাঁধে শ্যামার। নতুন গিন্নি পুনশ্চ যোগ করেন, বুড়ি হয়েছি, কোমরে আমার পড়ে গেছে, চারদিকে চোখ রাখবার ক্ষমতাও নেই, নইলে দেখিয়ে দিতাম সবাইকে। এই কথা বলে নতুন গিন্নি হাঁপাতে থাকেন। ঘাট থেকে ফিরে হৈমন্তী মৃদুস্বরে প্রশ্ন করল শ্যামাকে, কাগজ এখনো দিয়ে যায়নি শ্যামা ঠাকুরজি? শ্যামা উত্তর দিল, কই না তো। নতুন গিন্নি কাঠের উনুনে ফু পাড়িতে পারতে ঘরের ভেতর থেকে ক্ষণক্ষণে গলায় বললেন, মেমি সাহেবের রোজ খবরের কাগজ না পড়লে চলে না। ধন্যী বাবা, আমি হলে এতদিনে গলায় কলসি বেঁধে ডুবে মরতাম। ছি, ঘাটের পথে 5 জনের সঙ্গে আলাপ করে বেড়াবার সাহস কি অমনিই আসে? 24 ঘন্টা কাগজ কেতাব নিয়ে থাকলে বুকের পাটা বাড়ে। হৈমন্তী অবাক দৃষ্টি মেলে দুদণ্ড শ্যামার মুখের দিকে চেয়ে ধীরে ধীরে ভেতরে চলে যায়। হৈমন্তী আবার কবে কার সাথে আলাপ করল? ঘৃণায় লজ্জায় পৃথিবীর বুক থেকে নিজেকে তো প্রায় লুপ্ত করেই রেখেছে সে। শুধু একখানা খবরের কাগজের সেতু দিয়ে বাইরের জগতের সঙ্গে এতটুকু একটু যোগসূত্র রাখা। কিসের আশায় যে রেখেছে সে কি সে নিজেই জানে? বুভুক্ষের মতো তন্ন তন্ন করে সমস্তটুকু না পড়লে তৃপ্তি যেন তার হয় না। কিন্তু নতুন গিন্নির মিথ্যা দোষারোপকে আর মিথ্যে বলা চলে কই? সন্ধ্যার অন্ধকারে দোতলার বারান্দায় এক কোণে হৈমন্তী এমন থরথর করে কেঁপে ওঠে কেন? শ্যামা বর্ণিত সেই সাহেবের মতন লোকটা হৈমন্তীর সামনেই দাঁড়িয়ে। অমন ভয়কাতর অস্থির ভাব কেন দুজনের? অমন আকুল আগ্রহে সে হৈমন্তীকে বুকের ওপর জড়িয়ে ধরল কোন সাহসে? কে সে? সে কি সমুদ্র নারায়ণ? সমুদ্র কি এখনো বাঁচিয়ে আছে? অনেকক্ষণ পরে নিজেকে মুক্ত করে হৈমন্তী কম্পিত কণ্ঠে বলল, লুকিয়ে লুকিয়ে পালিয়ে যাব কেন? লোকে কি বলবে? সেই সাহেবের মতো লোকটা বলেছিল, লোকে যা খুশি বলুক না কেন হৈম, তাতে ক্ষতি কি? তোমাকে নিয়ে যাব আমার সেই নতুন রাজত্বে। জঙ্গল কেটে যেখানে গড়ে উঠেছে নতুন শহর, সেইখানে নতুন করে গড়ব আমাদের সংসার। সেখানে আমি কিন্তু সমুদ্র নয়, আমি সেখানে মিস্টার মুখার্জি। হৈমন্তী বলে, তুমি কি তোমার নামও বদলেছ? সমুদ্র বলে, বদলাবো না? পুলিশের ভয়ে নিজেকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছি পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। তুমি যখন চাঁদের আলোয় ঘুমিয়ে থেকেছ, আমি তখন প্রচণ্ড রৌদ্রে ছোটাছুটি করেছি কুলি মজুরের কাজ নিয়ে।
দীর্ঘকাল জাপানে আমেরিকায় কাটিয়ে অনেক ভাগ্য বিপর্যয়ের মধ্যে দিয়ে সমুদ্র অবশেষে কেমন করে আজ একজন প্রতিষ্ঠা সম্পন্ন ফরেস্ট অফিসার হয়ে বসেছে। সঞ্চয় করেছে প্রচুর অর্থ। তার ইতিহাস সে শোনাতে বসে। পাহাড়ের কোলে জঙ্গল ঘেঁষে তার বাড়িখানি। আরামের আর বিলাসের সমস্ত উপকরণ এনে বোঝাই করেছে হৈমন্তীর জন্য। শুধু হৈমন্তীকে ঘিরে তার এত দিনের স্বপ্ন আর সাধনা। হৈমন্তী অভিমান করে বলে, তুমি একবারও খোঁজ নিলে না আমার, যদি আমি মরে যেতুম? সমুদ্র বলে, কখনো না। আমি নিশ্চিত জানতাম হৈম, আবার আমাদের দেখা হবে। আমার তপস্যা ব্যর্থ হবে না। হৈমন্তীও সমুদ্রের মতন অমন সুন্দর করে বলতে চায়, কিন্তু বলতে পারে না। বুকের ভেতর মাথা রেখে কাঁদতে পারে শুধু। কান্না আর কথার মধ্যে দিয়ে রাত্রি গভীর হতে থাকে। শেষ রাত্রে হৈমন্তীকে নিয়ে পালাতে যাবে সমুদ্র। রোমাঞ্চকর সেই কল্পনার মুখর হয়ে ওঠে সে। পরের বউ নিয়ে পালানোর তো নতুনত্ব নেই হৈম, তাই নিজের বউ নিয়ে পালাবো আমি। বেশ চমৎকার মৌলিক হবে না ব্যাপারটা? কিন্তু তুমি এমন কাঁদছো কেন বলো তো? কত পাহাড় জঙ্গল ডিঙিয়ে, কত অগাধ সমুদ্র পার হয়ে ফিরে এলাম তোমার কাছে। সারা রাতটুকু কেঁদেই নষ্ট করবে? আচ্ছা, এদিকে কেউ এসে পড়বে না তো? এতদিন পরে আবার ধরা পড়তে রাজি নয় কিন্তু আমি। হৈমন্তী বলে, কেইবার আছে? তোমার ঠাকুমা সিঁড়ি দিয়ে আর উঠতে পারেন না। শ্যামা ঠাকুরজির ভূতের ভয়, সন্ধে হলে ঘরের বাইরে আর বার হয় না। সমুদ্র বলে, তাহলে আজকের রাতটুকু নির্ভয়ে আশ্রয় পেতে পারি তোমার ঘরে। ঘরে খিল লাগিয়ে সাবধানে আলো জ্বালে হৈমন্তী। সমুদ্র বলে, ঘরের চেহারাটা তো দেখছি প্রায় একই রেখেছ। কি আশ্চর্য লাগছে আমার হৈম। সেই পালঙ্ক, সেই আয়না দেয়া দেড়াচ আলমারি, সেই জানালা দিয়ে দেখো চাঁদের আলো এসে পড়েছে তোমার মুখে। সেই তুমি প্রায় তেমনই সুন্দর রয়ে গেছ, যেন কিছুই পরিবর্তন ঘটেনি তোমার জীবনে। যেন আমি এই কিছুদিনের জন্য শুধু বিদেশে ঘুরে এলাম, অথচ কত বড় ঝড় বয়ে গেল আমার জীবনে। এরপর টুকরো কথা, টুকরো টুকরো হাসি। নিজের ছবিতে মালা দেখে অবাক হয়ে যায় সমুদ্র। সে বলে, এই হতভাগার ছবিতেও মালা ঝোলে? তবে নিলাম এটা আমি, আজ আমার পাওনা। তবে বিশ্রী এই খাকির পোশাকে ফুলের মালা মানায় না, কি বলো? হৈম বলে, কাপড় বা ধুতি কি কিছু পরবে? সমুদ্র বলে, ধুতি কি আমি আর শার্টের পকেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছি? তুমি কি দেবে? আমার জামা কাপড় কি তুমি এখনো তুলে রেখেছ? হৈম সমুদ্রকে জিজ্ঞাসা করে, তুমি কি কাউকেই দেখা দেবে না? নতুন ঠাকুমা, শ্যামা, ক্ষীরোদা, কাউকেই বলবে না? সমুদ্র বলে, পাগল হয়েছ নাকি তুমি? বললে চাপা থাকবে না আর। স্টেশনে স্টেশনে হুলিয়া বেরিয়ে যাবে। তার চেয়ে বরঞ্চ রূপকথার রাজপুত্তর পক্ষীরাজ ঘোড়া চেপে এসে রাতারাতি দুঃখিনী রাজকন্যাকে নিয়েও দাও। দেখছ, খুব বুড়ো হয়ে কিন্তু যায়নি। কিন্তু হৈম, এত সুখ কি আমার জন্য সত্যিই তোলা ছিল? কথার শেষ নেই, কিন্তু রাত্রির শেষ আছে। পাণ্ডুর চাঁদের ফ্যাকাশে হলদে আলো, ভোরের আলোর কাছে সহসা কোন ফাঁকে আত্মসমর্পণ করে বসবে কে জানে। হয়তো একটু তন্দ্রা এসেছিল। তাড়াতাড়ি উঠে পড়ে সমুদ্র হৈমন্তীকে ডেকে তোলে। মিসেস মুখার্জি, উঠুন উঠুন, তৈরি হয়ে নিন চটপট, 4:40 ট্রেন ধরতে হবে। আরে, অবাক হয়ে তাকাচ্ছ কি? মনে নেই আমি আর সমুদ্রনারায়ণ মজুমদার নই, মিস্টার এন মুখার্জি। কাজে তুমিও মিসেস মুখার্জি। তোমার ওই আধা ধুতির মতন বিশ্রী শাড়িটা আমার ভারী খারাপ লাগছে। ভালো কিছু একটা পরে নাও চট করে। হৈমন্তী ম্লান হেসে বলে, ভালো আর কি আছে, আশু বৈধব্যের জন্য প্রস্তুত হতে চওড়া পাড়ের শাড়ি সে অনেকদিন ছেড়েছে।
সমুদ্র বলে, থাক তবে, যা আছে তাই পড়ে নাও। মনের স্বাদ মিটিয়ে সাজাবো এরপরে। শুধু দেরি করে ফেলো না লক্ষ্মীটি, সকাল হয়ে গেল, ভাবো অবস্থাটা। হৈমন্তী শূন্য দৃষ্টি দিয়ে চারদিকে দেখে ভাবে। এই তার চিরপরিচিত আবেষ্টন, তার ধ্যানের দেবতা, শুচিস্মিত নির্মল জীবনখানি এই মুহূর্তে ত্যাগ করে যেতে হবে। শুধু মালা গেঁথে ফুল ভাসিয়ে বাকি জীবনটুকু কাটানো যায় নাকি? হৈমন্তীর কাছে হঠাৎ সমুদ্রের এই সাহেবিয়ানা পোশাক পরা বলিষ্ঠ দীর্ঘ দেহখানা হৈমন্তীর নির্জন একক শয্যায় কেমন যেন বেমানান অসুচি লাগে। হৈমন্তীর জীবনে সমুদ্র কি অবান্তর নয়? সত্যিকার রক্তমাংসে গড়া সমুদ্র, পুরুষের দাবি নিয়ে যে ডাক দিল। ছবি নিয়ে তো দিন কাটছিল মন্দ নয়। রাত্রি প্রভাতের সঙ্গে সঙ্গে হৈমন্তীকে লোকে বলবে কি? শ্যামা আর ক্ষীরোদা যখন পাড়ায় পাড়ায় রটিয়ে আসবে হৈমন্তী নিরুদ্দেশের খবর। হৈমন্তী হঠাৎ বলে, আমায় ক্ষমা করো। সমুদ্র অবাক হয়ে বলল, কি বললে? হৈমন্তী সমুদ্রের পায়ের কাছে উবুর হয়ে পড়ে বলে, আমায় ক্ষমা করে দাও। হতবুদ্ধি সমুদ্র শুধু প্রশ্ন করতে পারে, যাবে না আমার সাথে? হৈম বলে, ক্ষমা করো আমায়। সমুদ্র অবাক হয়ে বলে, বলছো কি তুমি? সিদ্ধির দরজায় এসে আমার সমস্ত সাধনা ব্যর্থ হয়ে যাবে। এমন পাগলামি করো না হৈম। হৈমন্তী বলে, তবে তুমি আমায় পরিচয় দিয়ে দিনের আলোয় নিয়ে চলো। তার মানে তো ফাঁসির দড়ি সাথ করে গলায় পড়া। রাত্রির অন্ধকারে লুকিয়ে যাবার সাহস নেই তোমার, আমার সঙ্গেও না। তুমি কি বলছো বুঝতে পারছো না হৈম? ফিরিয়ে দেবে আমাকে? মিথ্যা দুর্নামকে এত ভয়? হৈমন্তী বলে, আমায় তুমি ক্ষমা করে দাও। হ্যাঁ, সমুদ্র ক্ষমা করেছে বই কি। রাত্রির অন্ধকারে নিঃশব্দে মিলিয়ে গিয়েছে ভবিষ্যতের সমস্ত সম্ভাবনা মুছে দিয়ে। কিন্তু হৈমন্তী কি করল? মাতালের মতো কতক্ষণ পড়েছিল কে জানে। হুঁশ হলো শ্যামার তীক্ষ্ণ ব্যঙ্গের সুরে। সে হৈমন্তীকে বলে, বলি বৌদি কি আজকাল বুট পরে বিড়ি সিগারেট খেয়ে বেড়াচ্ছ নাকি? সারা দালানে জুতোর ছাপ, দেশলাই কাটি, পোড়া সিগারেট, বাকি তো আর কিছুই রইল না। জড়ি পেরে ধুতি চাদর কি রাত বিরেতে পড়ো নাকি গো? হ্যাঁ গোবিন্দ, নতুন দিদিমা ঠিকই বোঝে। খানিক পরে উদ্দাম হইয়া ওঠে নতুন গিন্নির কণ্ঠস্বর। সে চিৎকার করে বলে, খবরদার বলে দিচ্ছি শ্যামা, ও যেন লক্ষ্মীর ঘরে ছায়া মারাতে না আসে। ওই ঠাকুর দালানের পৈঠায় পা না ঠেকায়। মাথা মুড়িয়ে ঘোল ঢেলে দূর করে দিতে হয় অমন বউকে। বুকে বসে দাড়ি ওপরানো। হরিনারায়ণ মজুমদারের ভিটেতে এখনো সন্ধে পিদিম পড়ছে। এত অনাচার অধর্ম সইবে না, ধর্মে সইবে না। আমাদের আজকের গল্প আশাপূর্ণা দেবী রচিত হৈমন্তী এখানেই সমাপ্ত হলো। নমস্কার।